চতুর্থ অধ্যায়। দুই দেশের সীমান্ত। নিঃশব্দ শত্রুতায় পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে আছে দুটো খুঁটি, প্রত্যেকেই তার নিজস্ব জগতের প্রতিনিধি। একটা খুঁটি চাঁচা ছোলা, পালিশ করা। পুলিশের পাহারা দেবার কাঠগড়া বাক্সের গায়ে যেমন রং করা থাকে, তেমনি সাদা কালো ডোরা ডোরা রং করা। মাথার ওপর শক্ত পেরেক ঠুকে আটকানো একটা এক মাথাওয়ালা ঈগল পাখি। দুই পা ছড়িয়ে ডোরা কাটা খুঁটিটা থাবা দিয়ে চেপে ধরে, বাঁকানো ঠোঁট সামনের দিকে তীক্ষ্ণভাবে ভারিয়ে ধরে শিকারী পাখিটা শত্রুতা ভরা চোখে তাকিয়ে আছে সামনের খুঁটিটার গায়ে আটকানো ঢালাই করা লোহার বর্মের উপর খোদাই করা কাস্তে হাতুড়ির চিহ্নটার দিকে। ভারী, গোল, এবড়ো খেবড়ো ওক কাঠের এই খুঁটিটা মাটির বুকে শক্ত করে গেড়ে বসানো। এই দুটো খুঁটি পোতা আছে সমতল জমির বুকে, কিন্তু এই দুটি খুঁটির মধ্যে গভীর একটা ব্যবধান, দুই জগতের ব্যবধান। প্রাণের ঝুঁকি না নিয়ে এদের মাঝখানকার এই 6 পা জমির ব্যবধান পার হওয়া যাবে না। দুই দেশের সীমান্ত। কৃষ্ণ সাগর থেকে সুদূর উত্তরে সুমেরু সাগর পর্যন্ত শত শত মাইল জুড়ে সোভিয়েত প্রজাবাদী সমাজতন্ত্রের প্রহরায় রত এই শান্তির দল সার বেঁধে দাঁড়িয়ে আছে তাদের লোহার বর্মের বুকে আঁকা শ্রমের মহৎ নিদর্শন কাস্তে হাতুড়ির চিহ্ন নিয়ে। হিংস্র ঈগল পাখিটাকে মাথায় নিয়ে যেখানে ওই খুঁটিটা দাঁড়িয়ে আছে, সেই জায়গাটা সোভিয়েত ইউক্রেন আর বুর্জোয়া পোল্যান্ডের সীমারেখাকে চিহ্নিত করেছে। ছোট্ট বেরেজদাভ শহর থেকে এটা 6.25 মাইল দূরে। ইউক্রেনের উপান্তে যেন হারিয়ে গেছে শহরটা, আর এর উল্টো দিকে ছোট্ট পোলিশ শহর কোরেক। স্লাবুতা থেকে আনাপোল পর্যন্ত সীমান্ত অঞ্চলটাকে পাহারা দেয় সীমান্তরক্ষী ফৌজের 14 নম্বর পল্টন। সীমান্তকে চিহ্নিত করে এই খুঁটিগুলো চলে গেছে বরফ ঢাকা মাঠের বুকের উপর দিয়ে, বনের মধ্যে জঙ্গল কেটে সাফ করা জায়গার ফাঁকে ফাঁকে, উপত্যকার উতরাই ভেঙে পাহাড়ের চড়াই বেয়ে উঠে চূড়োর আড়ালে অদৃশ্য হয়ে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছে একটা উঁচু নদীর খাড়ির ধারে। সেখানে দাঁড়িয়ে বরফের আস্তরণের নিচে ঘুমন্ত ভিনদেশি মাঠ প্রান্তরকে লক্ষ্য করছে। কনকনে ঠান্ডা পড়েছে। ফেল্ড বুটের শুকতলার নিচে জমাট বরফ যখন গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়ে, সেই রকম একটা দিন। দৈত্যের মতো বিরাট একজন লাল ফৌজের লোক প্রাচীন যুগের যক্ষ দেবতাদের মতো একটা মস্ত বড় শিরস্ত্রাণ মাথায় চাপিয়ে পাহারারত অবস্থায় ভারী পা ফেলে ফেলে কাস্তে হাতুড়ি আঁকা বর্ম আঁটা একটা খুঁটির কাছ থেকে সরে যাচ্ছে। বুকের উপর সবুজ বেড় দেওয়া ধূসর রঙের একটা ওভারকোট তার গায়ে, পায়ে তার ফেল্টের বুট। ওভারকোটের ওপরে আবার ভেড়ার চামড়ার একটা হাঁটু পর্যন্ত নামানো বিরাট গলাবন্ধনীওয়ালা কোট চাপানো, এমন একটা কোট যেটা প্রচন্ডতম তুষার ঝড়েও মানুষের শরীরকে গরম রাখবে। মাথায় তার কাপড়ের শিরস্ত্রাণ, হাত দুটো ভেড়ার চামড়ার দস্তানায় ঢাকা। রাইফেলটা কাঁধে ঝুলিয়ে নিয়েছে। যেটুকু অঞ্চল তার টহল দেবার কথা, সেই পথটুকুর উপর বরফের বুকে তার ওভারকোটের প্রান্তটা দাগ কেটে কেটে চলেছে। হাঁটতে হাঁটতে সে বাড়িতে তৈরি তামাকের একটা সিগারেট টানছে। দেখে বোঝা যায় ভারী আরাম পাচ্ছে। সোভিয়েত সীমান্ত প্রহরীরা এরকম খোলা জায়গায় প্রায় আধ মাইল অন্তর একজন করে টহল দেয়, যাতে প্রত্যেকে তার পরবর্তী শান্তিকে সবসময় দেখতে পায়। সীমান্তের পুলিশ অঞ্চলে প্রতি আধ মাইলে 2 জন করে শান্তি থাকে। একটি পুলিশ পদাতিক সৈন্য টহল দিতে দিতে এগিয়ে আসছে লাল ফৌজের লোকটির দিকে। তার পায়ে মোটা চামড়ার ফৌজি বুট, পরনে ধূসর সবুজ রঙের উর্দির উপরে 2 সারি চকচকে বোতাম লাগানো একটা কালো কোট, মাথায় সাদা ঈগল চিহ্নিত 4 কোনায় ভাঁজ করা ফৌজি ক্যাপ, বেড়ে লাগানো তার কাঁধের কাপড়ে আর গলার বন্ধনীতে আরো গোটা কতক সাদা ঈগল আটকানো, কিন্তু তাতে সে একটুও বেশি গরম বোধ করছে না। সাংঘাতিক ঠান্ডায় তার হাড় পর্যন্ত জমে গেছে। হাঁটবার সময় অসার কান দুটোকে সে অনবরত ঘষছে আর গোড়ালি দুটো ঠুকছে। পাতলা দস্তানায় তার হাত দুটো ঠান্ডায় আড়ষ্ট। পুলিশ সৈন্যটি এক মুহূর্তের জন্য হাঁটা বন্ধ করার ঝুঁকি নিতে চায় না। মাঝে মাঝে সে দৌড়াচ্ছে, কারণ তা নইলে এক মুহূর্তের মধ্যে ঠান্ডায় অসাড় হয়ে যাবে তার সমস্ত শরীর। টহল দিতে দিতে শান্তি 2 জন যখন কাছাকাছি আসছে, তখন পোলনি সৈন্যটি ঘুরে দাঁড়িয়ে লাল ফৌজের সৈন্যটির পাশাপাশি হাঁটছে।
সীমান্ত অঞ্চলে কথা বলা বারণ, কিন্তু আধ মাইল দূরে কতগুলো মানুষের মূর্তি ছাড়া কাছাকাছি যখন আর কেউ নেই, তখন দুদিকে দুজন মানুষ নিঃশব্দে টহল দিচ্ছে কিনা অথবা আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে কিনা কে আর ধরতে যাবে। পুলিশ সৈন্যটির একটা সিগারেট খাওয়া একান্ত দরকার, কিন্তু ব্যারাক ঘরে সে তার দেশলাইটি ফেলে এসেছে। এদিকে বাতাসটা যেন ইচ্ছে করেই সোভিয়েত অঞ্চলের ওধার থেকে তামাকের লোভ জাগানোর সুগন্ধ বয়ে আনছে। পুলিশ সৈন্যটি কান রগানো থামিয়ে পেছন ফিরে এক নজর তাকিয়ে নিল। কে জানে, আবার ক্যাপ্টেন মশাই কিংবা স্বয়ং লেফটেন্যান্ট প্রভুই হয়তো একদল টহলদার ঘোড়সওয়ার নিয়ে হঠাৎ একটা ঢিবির আড়াল থেকে আবির্ভূত হবেন। পাহারাদারি কেমন চলছে দেখার জন্য মাঝে মাঝে ওরা এরকম বেরিয়ে পড়েন, কিন্তু রোদ ঠিকরানো চোখ ধাঁধানো বরফের শুভ্রতা ছাড়া আর কিছুই তার চোখে পড়ল না। আকাশের বুকে এক টুকরো মেঘের চিহ্ন মাত্র নেই। দেশলাই আছে নাকি কমরেড? আইনের পবিত্র নির্দেশটিকে প্রথম লঙ্ঘন করল পুলিশ সৈন্যটি এবং কাঁধের উপর থেকে বেয়োনেটের ফলা আটকানো ফরাসি ফৌজি রাইফেলটা সরিয়ে নিয়ে সে তার কোটের পকেটের তলা থেকে আড়ষ্ট আঙুলে হাতড়ে হাতড়ে টেনে বের করলো এক প্যাকেট সস্তা দামের সিগারেট। লাল ফৌজের লোকটি তার কথা শুনতে পেয়েছে, কিন্তু ফৌজি কানুন অনুযায়ী সীমান্তের বেড়ানি নিয়ে কথা বলা বারণ। তাছাড়া সৈন্যটা কি বলতে চায় সেটা ঠিকমতো বুঝে উঠতেও পারেনি সে। তাই সে ভারী ভারী পা ফেলে টহল দিয়েই চলল উষ্ণ নরম ফেল্ট বুটের নিচে বরফ ভেঙে ভেঙে। এবারে পুলিশ সৈন্যটি রাশিয়ান ভাষায় বলল, কমরেড বলশেভিক, দেশলাই আছে নাকি? বেড়াটা ডিঙিয়ে ছুঁড়ে দাও না। লাল ফৌজের লোকটি তার প্রতিবেশীকে তীক্ষ্ণ দৃষ্টিতে ভালো করে দেখে নিল। মনে মনে ভাবল, বরফ ঝরা এই শীতে প্রভুটি বেশ ঘায়েল হয়ে পড়েছেন দেখছি। হতভাগা ভিকিরিটা বুর্জোয়া সৈন্য হলেও বড় কষ্টের জীবন বেচারির। ভাবো দেখি, ওই বস্তা পচা পোশাকে এই ঠান্ডায় বেরোতে হয়েছে লোকটাকে। খরগোশের মতো লাফিয়ে লাফিয়ে যে ওকে চলে বেড়াতে হচ্ছে, তাতে আর এমন অবাক হবার কি আছে? একটা সিগারেটও খাবার জো নেই। ঘুরে না দাঁড়িয়েই লাল ফৌজের লোকটি বেড়া ডিঙিয়ে দেশলাইয়ের একটা বাক্স ছুঁড়ে দিল তার দিকে। লুফে নিল সেটা পুলিশ সৈন্যটি। বার কতক ব্যর্থ চেষ্টার পর সিগারেটটা জ্বালিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই আবার বেড়া ডিঙিয়ে ছুঁড়ে দিল দেশলাইটা যেদিক থেকে এসেছিল সেই দিকে। এরপরে কিন্তু লাল ফৌজের লোকটিকে অনিচ্ছা সত্ত্বেও কানুন ভাঙতে হলো। দেখে যাও, আমার আরো আছে। সীমান্তের ওপার থেকে জবাব এলো, ধন্যবাদ, তবে না রাখাই ভালো। আমার পকেটে এই বাক্সটা যদি দেখতে পায় ওরা, তাহলে 2 বছর জেল হয়ে যাবে আমার। লাল ফৌজের লোকটি ভালো করে দেখলো দেশলাইয়ের বাক্সটি। লেবেলের ওপর ছাপা একটা হাওয়াই জাহাজ, সেটার সামনে হাওয়া কেটে চলা পাখনাটার জায়গায় একটা বলিষ্ঠ মুঠো বাঁধা হাত, আর তার নিচে চরমপত্র কথাটা লেখা। তাই তো, এ কি আর ওদের রাখা চলে? লাল ফৌজের লোকটির পাশাপাশি হেঁটে চলেছে পুলিশ সৈন্যটি। এই নির্জন প্রান্তরে বড় একা একা ঠেকছে তার। সমান মসৃণ গতিতে ঘোড়াগুলোর পা ফেলে পাশাপাশি এগিয়ে চলার তালে তালে তাদের পিঠের জিনগুলোর থেকে ক্যাঁচ কোঁচ আওয়াজ উঠছে। শীতার্ত বাতাসে ঘোড়াগুলোর নিঃশ্বাস জমে গিয়ে 2-1 মুহূর্তের জন্য সাদা বাষ্পের পালক ছড়াচ্ছে। কালো মাদি ঘোড়াটার নাকের চারপাশ ঘিরে বিন্দু বিন্দু বরফ জমে উঠেছে। কমনীয় ভঙ্গিতে পা ফেলে ফেলে ঘাড় বেঁকিয়ে চলেছে পল্টন কমান্ডারের ফোঁটা কাটা মাদিটা, মুখে আটকানো লাগামটা দোলাতে দোলাতে। ঘোড়সওয়ারদের দুজনের গায়েই কোমরবন্ধনী জড়ানো ফৌজি ওভারকোট, হাতার ওপরে 3টে লাল কাপড়ের চৌখুপি আঁটা। তফাৎটুকু এই যে পল্টন কমান্ডার গাভরিলভের চৌখুপিগুলো সবুজ ফিতে আটকে সেলাই করা, আর তার সঙ্গীর চৌখুপিগুলোর সেলাই লাল ফিতে। গাভরিলভ সীমান্ত প্রহরীদের কমান্ডার। 45 মাইল জুড়ে এই সীমান্ত অঞ্চলটায় তার পল্টনের সৈন্যরা পাহারা দেয়। সীমান্ত রেখার এই অঞ্চলটুকু রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার উপরে। তার যে সঙ্গীটি বেরেজদব থেকে এই সীমান্ত অঞ্চলটা দেখতে এসেছে, সে হলো সার্বিক সামরিক শিক্ষা কেন্দ্রের পল্টন কমিশনার পাভেল কোরচাগিন। আগের রাত্রে বরফ পড়েছিল। তাজা আর সাদা নরম তুষারের পাঁচ গ্রাম প্রান্তরকে ঢেকে দিয়েছে। নিষ্কলু সেই তুষার আস্তরণের ওপর মানুষ বা জন্তুর পায়ের চিহ্ন পড়েনি এখনো। বনের বাইরে বেরিয়ে এসে এরা দুজনে
সীমান্তকে চিহ্নিত করেছে যে দুটি খুঁটি সেখান থেকে প্রায় 40 পা দূরে একটা খোলা জায়গা পার হবার জন্য এসে পড়ল। এমন সময় গাভ্রিলভ হঠাৎ ঘোড়ার লাগাম টেনে দাঁড়িয়ে গেল। ঘোড়ার মুখ ঘুরিয়ে নিয়ে কোর্চাগিন দেখে জিনের ওপর থেকে ঝুঁকে পড়ে গাভ্রিলভ বরফের ওপরে একটা অদ্ভুত দাগ লক্ষ্য করছে, যে দাগটাকে দেখে মনে হয় কেউ যেন একটা খাঁজ কাটা একটা ছোট্ট চাকা গড়িয়ে নিয়ে গেছে বরফের ওপর দিয়ে। ধূর্ত কোনো এক ছোট্ট জন্তু এখান দিয়ে চলে গেছে এই জটিল আর হঠাৎ ধাঁধা লাগানো নকশাটার দাগ কেটে রেখে। জন্তুটা কোন দিক থেকে কোন দিকে গেছে বোঝা মুশকিল, কিন্তু পল্টন কমান্ডার থেমে পড়েছে এই দাগটা দেখে নয়। দুপা দূরে গুঁড়ো গুঁড়ো বরফের একটা পাতলা আস্তরণের নিচে আরেক সারি দাগ, মানুষের পায়ের ছাপ। এগুলো যে মানুষেরই পায়ের ছাপ সে সম্বন্ধে সন্দেহের অবকাশ নেই। সরাসরি বনের দিকে চলে গেছে পায়ের দাগগুলো। সীমান্তের পুলিশ অঞ্চল থেকেই যে অনধিকার প্রবেশকারী এই লোকটি এদিকে ঢুকেছে সে সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নেই। পল্টন কমান্ডার ঘোড়া হাঁকিয়ে পায়ের ছাপটাকে অনুসরণ করে শান্তির টহল দেবার জায়গাটা পর্যন্ত চলে এলো। পুলিশ অধিকারভুক্ত জায়গাটার প্রায় 12 পা পর্যন্ত পায়ের দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। কেউ একজন কাল রাত্রে সীমান্ত পার হয়ে ঢুকেছে, বিড়বিড় করে বলল পল্টন কমান্ডার। 3 নম্বর ফৌজি দলটা দেখছি ফের ঘুমোতে শুরু করেছে। এই ব্যাপারটার কোনো উল্লেখ সকালের রিপোর্টে নেই। হতভাগাগুলো যত। গাভ্রিলভের গোঁপে পাক ধরেছে, সেই গোঁফের ওপর ঠান্ডায় জমে যাওয়া নিঃশ্বাসের জলবিন্দুর একটা রূপালী স্তর। ঠোঁটের উপর ঝুলে পড়া সেই গোঁফে তাকে ভীষণ গম্ভীর দেখালো। দূর থেকে দুটো মূর্তি এগিয়ে আসছিল ঘোড়সওয়ার দুজনের দিকে। একজন ছোটখাটো কালো ওভারকোট গায়ে, ফরাসি রাইফেলের বেয়োনেটের ফলাটা তার রোদ্দুরে চিকচিক করছে। অন্যজন লম্বা চওড়া দৈত্য বিশেষ, গায়ে তার ভেড়ার চামড়ার হলদে কোট। পেটের নিচে পাশের দিকে জুতোর একটা ধাক্কা খেয়ে ফোঁটা কাটা মাদিটা জোরে দৌড়তে শুরু করলো এবং ঘোড়সওয়ার দুজন দ্রুত এসে পড়ল এগিয়ে আসা মূর্তি জোড়ার দিকে। এগোতে এগোতে লাল ফৌজের লোকটি কাঁধের ওপর ঝোলানো তার রাইফেলটা টেনে ধরে মুখ থেকে সিগারেটের প্রান্তটা নিয়ে ছুঁড়ে দিল বরফের ওপরে। সুপ্রভাত কমরেড, তোমাদের পাহারার সীমানার সব খবর টবর কি? লাল ফৌজের সৈন্যটার দিকে পল্টন কমান্ডার হাত বাড়িয়ে দিতেই সে তাড়াতাড়ি একটা দস্তানা খুলে ফেলে করমর্দন করলো। সীমান্তের এই প্রহরীটি এত লম্বা যে তার হাত ধরবার জন্য কমান্ডারকে তার জিনের ওপর থেকে ঝুঁকে পড়তে হয়নি বললেই চলে। দূর থেকে তাকিয়ে রইল পুলিশ সৈন্যটি। লাল ফৌজের দুজন অফিসার একজন সাধারণ সৈন্যকে সম্ভাষণ জানাচ্ছে ঘনিষ্ঠ বন্ধুকে যেমন জানায়। এক মুহূর্তের জন্য সে কল্পনা করার চেষ্টা করলো যে সে করমর্দন করছে মেজর জাকারজেভস্কির সঙ্গে, কিন্তু সে চিন্তাটাও এতই অসম্ভব যে সৈন্যটি চমকে উঠে চারিদিকে একবার তাকিয়ে দিল। লাল ফৌজের লোকটি জানালো, আমি এইমাত্র পাহারায় হাজির হয়েছি কমরেড কমান্ড্যান্ট। ওখানে ওই দাগটা দেখেছো? না তো, এখনো দেখিনি। রাত্রে 2টো থেকে 6টা পর্যন্ত এখানে পাহারার কাজে ছিল কে? সুরাতেনকো কমরেড কমান্ডার। ঠিক আছে, চোখ খোলা রেখো। ঘোড়া হাঁকিয়ে এগিয়ে যাবার আগে কমান্ডার কড়া গলায় একটা সাবধান বাণী ঘোষণা করলো। ওসব লোকের সঙ্গে পাশাপাশি টহলদারিটা একটু কম করলেই ভালো হয়। সীমান্ত অঞ্চল থেকে বেরেজদেবের দিকে চওড়া রাস্তাটা বেয়ে তাদের ঘোড়া দুটো যখন কদম কদম এগিয়ে চলেছে তখন কমান্ডার তার সঙ্গীর উদ্দেশ্যে বলল, এই সীমান্ত অঞ্চলে সব সময় চোখ খোলা রাখা দরকার। সামান্য ত্রুটি হলেই তার জন্য পরে দারুণ পস্তাতে হবে। আমাদের এ ধরনের কাজে চোখটি বুঝবার সময় নেই। খোলাখুলি দিনের আলোয় সীমান্ত টপকে আসাটা অত সহজ নয়, কিন্তু রাত্রে সমস্ত ক্ষণ সচকিত হয়ে থাকতে হয়। তুমি নিজেই ভেবে দেখো কমরেড কোর্চাগিন, আমার এই এলাকায় সীমান্তের লাইনটা 4টে গ্রামের মাঝখান দিয়ে কেটে বেরিয়ে গেছে। এর ফলে ব্যাপারটা কিছুটা ঘোরালো হয়ে দাঁড়িয়েছে। যতই কাছাকাছি শান্তিদের দাঁড় করিয়ে দাও না কেন, দেখবে লাইনের এক ধারের যত আত্মীয় স্বজন আরেক ধারের প্রত্যেকটা বিয়ে থাওয়া খাওয়ার ব্যাপারে যোগ দিতে চলে এসেছে। আশ্চর্য হবারও কিছু নেই, কুড়ে ঘরগুলোর থেকে সীমান্ত লাইনের তফাৎ তো মাত্র 20-25 পা, আর খাল নালাগুলোতেও জল এত কম যে মুরগির ছানাও পার হয়ে আসতে পারে। তাছাড়া কিছু বেআইনি মাল চালাচালিও হয়ে থাকে। এর বেশিরভাগটাই যে খুবই ছোটখাটো জিনিস নিয়ে তা ঠিক। কোনো বুড়ি হয়তো ঠেলা গাড়ি করে সীমানা পার হয়ে 2-1 বোতল পুলিশ ভোদকা চালান দিল,
বা ওই রকম কিছু। কিন্তু বড় রকম বেআইনি আমদানি রপ্তানিও বেশ কিছু চলে। বিরাট টাকাওয়ালা সব লোক এই সব কারবার চালায়। সীমান্তের সীমানা ঘেঁষা সব গ্রামে গ্রামে পুলিশরা দোকান খুলেছে, সেখানে প্রায় সবকিছুই পাওয়া যায়। শুনেছ তো? ওদের নিজেদের গরিব হাঘরে চাষিদের জন্য যে সেসব দোকান খোলা হয়নি তা নিশ্চয়ই যেন। পল্টন কমান্ডারের কথা শুনতে শুনতে পাভেলের মনে হচ্ছিল সীমান্ত অঞ্চলের এই জীবন যেন সমস্ত ক্ষণ একটা সতর্ক প্রহরা। বেআইনি মাল চালাচালি ছাড়াও আরো গুরুতর হয়তো কিছু ঘটে থাকে, কি বলো কমরেড গাভরিলভ? সেই তো মুশকিল, বিষণ্ণভাবে বলল পল্টন কমান্ডার। বন জঙ্গলে ঢাকা ছোট্ট একটা শহর এই বেরেজদভ। ইহুদিরা যেসব জায়গায় বেশি পরিমাণে বাস করে সেই রকম একটা জায়গা। এলোমেলো ভাবে ছড়ানো 200 কি 300 ঘর বাড়ি, আর মাঝখানে ডজন দুয়েক দোকানওয়ালা মস্ত বড় একটা হাট চত্বর। গোবরে ভর্তি নোংরা বাজারের জায়গাটা। শহরের আশপাশ ঘিরে চাষিদের কুঁড়ে ঘর। কসাইখানায় যাবার পথে ইহুদি পাড়ার মাঝখানে দাঁড়িয়ে আছে পুরনো একটি ইহুদিদের প্রার্থনা মন্দির। জীর্ণ শীর্ণ কুৎসিত একটা বাড়ি। এখনো প্রতি শনিবারে এই প্রার্থনা মন্দিরে লোকের ভিড় জমে বটে, কিন্তু এর সে গৌরবের দিন আর নেই। পুরোহিত মশাইকে যেভাবে দিন চালাতে হয় সেটা মোটেই তার মনোপুত নয়। 1917 যেটা ঘটে গেছে সেটা নিতান্তই একটা পাপাচার। এই যে বেরেজদভ শহর, যার কথা স্বয়ং ভগবানও ভুলে বসে আছেন, এখানকার তরুণরা আর তাকে সামাজিক মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য সম্মানটুকুও দেয় না। বুড়ো বুড়িরা অবশ্য এখনো পর্যন্ত স্বাস্থ্যসম্মত খাবার ছাড়া আর কিছু খায় না বটে, কিন্তু তরুণদের সকলেই তো দিব্যি শুয়োরের মাংসের কাবাব চালায়, যে শুয়োরের মাংসের ওপরে ঈশ্বর অভিশাপ দিয়েছিলেন। কথাটা ভাবতেই ঘেন্নায় মন শিউরে ওঠে। ভাবতে ভাবতে পুরুত মশাই রাগের চোটে একটা শুয়োরের গায়ে ভীষণভাবে লাঠি ঝেড়ে বসলেন। শুয়োরটা খাবারের খোঁজে অভিনিবেশের সঙ্গে একটা গোবর গাঁদা খুঁড়ছিল। বেরেজদভে যে একটা জেলা কেন্দ্র গড়ে তোলা হয়েছে এ ব্যাপারটায় পুরুত মশাই মোটেই খুশি নন। এই কমিউনিস্টরা যে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো তা শয়তানি জানে। সমস্ত বিধি ব্যবস্থাকে যে ওরা একেবারে উল্টে পাল্টে দিচ্ছে এটাও তিনি মোটেই সমর্থন করেন না। রোজই কোনো না কোনো নতুন একটা বিরক্তিকর ঘটনা ঘটছে। এই যেমন গতকাল তিনি পাদ্রির বাড়ির বেড়ার গায়ে একটা ফলক আটকে থাকতে দেখেছেন, তার উপরে লেখা আছে বেরেজদভ জেলা কমিটি, সারা ইউক্রেন তরুণ কমিউনিস্ট লীগ। এই লেখাটার থেকে মন্দ ছাড়া আর কিছু হবে বলে আশা করাটাই বৃথা, মনে মনে ভাবছিলেন পুরুত মশাই। নিজের চিন্তায় তিনি এতই আচ্ছন্ন যে তাঁরই প্রার্থনা মন্দিরের দরজার ওপর সাঁটা একটা ছোট্ট কাগজের গায়ে ছোট্ট ঘোষণাটুকুর উপরে প্রায় হুমড়ি খেয়ে পড়া না পর্যন্ত লক্ষ্যই করেননি সেটা। ঘোষণাটা এই: আজ ক্লাব ঘরে তরুণ শ্রমিকদের জনসভা। বক্তা লিসিত সিন, কার্যনির্বাহ কমিটির সভাপতি, ও কোরচাগিন, জেলা কমসোমল কমিটির কার্যকরী সম্পাদক। সভার শেষে উচ্চ বিদ্যালয়ের ছাত্রগণ কর্তৃক যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। প্রচন্ড রাগে পুরুত মশাই টেনে ছিঁড়ে ফেললেন কাগজটা। শুরু করে দিয়েছে দেখছি। স্থানীয় গির্জার গা ঘেঁষে বড় বাগানটার মাঝখানে পুরনো মস্ত একটা বাড়ি, যেটা আগে ছিল পাদ্রির। পুরনো নোংরা ঘরগুলোর শূন্যতা জুড়ে রয়েছে বুক চাপা একটা একঘেয়েমির আবহাওয়া। এই ঘরগুলোয় এতদিন পর্যন্ত ছিল পাদ্রি আর তার স্ত্রী। এই বাড়িটার মতোই জীর্ণ আর ভোঁতা স্বভাবের দুটি মানুষ, যারা নিজেরাই পরস্পরের কাছে হয়ে উঠেছে অত্যন্ত ক্লান্তিকর। এখন এই বাড়িটার নতুন মালিক হয়ে এলো যারা, তাদের আসার সঙ্গে সঙ্গেই এখানকার রুদ্ধশ্বাস নিরানন্দ আবহাওয়াটা কেটে গেল। আগেকার এই ধর্মপরায়ণ বাসিন্দা দুজন ধর্মোৎসব উপলক্ষে ছুটির দিনে যে বড় হলঘরটায় শুধুমাত্র নিমন্ত্রিত অতিথিদের আদর আপ্যায়ন করতেন, সেটা এখন বেরেজদভ কমিউনিস্ট পার্টি কমিটির কেন্দ্রীয় দপ্তর। সামনের হলঘরটায় ঢুকেই ডান দিকে যে ছোট্ট ঘরখানা, তার দরজায় খড়ি দিয়ে লেখা আছে জেলা কমসোমল কমিটি। পাভেল কোরচাগিন তার দৈনিক কাজের কিছুটা সময় এখানে কাটায়। সে এখানকার সার্বিক সামরিক শিক্ষার্থীদের 2 নম্বর পল্টনের সামরিক কমিশন এবং সেই সঙ্গে সদ্য সংগঠিত জেলা কমসোমল কমিটির সম্পাদক হিসেবেও কাজ করছে। আনা বোরহাটের ঘরে যেদিন সে আর সকলের সঙ্গে গিয়ে জড়ো হয়েছিল, সেদিনের পর 8 মাস কেটে গেছে। তবু যেন মনে হয়
সেটা গতকালের ঘটনা। কাগজের স্তূপটা একপাশে ঠেলে সরিয়ে রেখে চেয়ারটায় হেলান দিয়ে বসে পাভেল কোর্চাকিন নিজের চিন্তায় ডুবে গেল। নিঝুম হয়ে এসেছে বাড়িটা, অনেক রাত্রি হয়ে গেছে, পার্টি কমিটির অফিসটা ফাঁকা। কমিটি সম্পাদক ত্রফিমভ কিছুক্ষণ আগে বাড়ি চলে গেছে। গোটা বাড়িটায় কোর্চাকিন এখন একা। ঝরে পড়ে তুষার অদ্ভুত একটা নকশা বুনে দিয়েছে জানালার গায়ে, কিন্তু ঘরের ভেতরটা গরম। টেবিলের ওপর জ্বলছে একটা কেরোসিনের আলো। গত কয়েক মাসের সাম্প্রতিক ঘটনাগুলো পাভেলের মনে পড়ছে আগস্ট মাসে রেল কারখানার কমসোমল সংগঠন থেকে তাকে একটা মেরামতি ট্রেনের সঙ্গে পাঠানো হয়েছিল যুব সংগঠক হিসেবে। ইয়েকাতেরিনাস্লাভ এর 150 জন মিস্ত্রি ছিল সেই ট্রেনটায়। হেমন্তকাল শেষ হয়ে আসা পর্যন্ত তারা ওই ট্রেনে চেপে এক স্টেশন থেকে আরেক স্টেশনে ঘুরে বেরিয়েছে। যুদ্ধ পরবর্তী বিশৃঙ্খল অবস্থার মধ্যে শৃঙ্খলা এনে দিয়েছে, জখম যন্ত্রপাতি মেরামত করে তুলেছে, ভাঙাচোরা আর পোড় খাওয়া রেলগাড়ির অংশগুলোকে সারিয়ে সাফ করে তুলেছে। সিনেলনো রিকোভো থেকে তাদের যেতে হয়েছে পোলোগি পর্যন্ত অঞ্চলটার মধ্যে দিয়ে, যেখানে একসময় ডাকাত মাখনোর দল লুটপাট চালিয়েছিল। গোটা এলাকা জুড়ে বেপরোয়া লুটপাট আর ধ্বংসের চিহ্ন রেখে গেছে তারা। গুলিয়াই পলিয়ে শহরে পুরো 1 সপ্তাহ কেটে গিয়েছিল জলের ট্যাঙ্ক রাখার উঁচু ইটের বুরুজটাকে মেরামত করতে আর ডিনামাইটে ভেঙে পড়া জলের ট্যাঙ্কটাকে লোহার পাত জুড়ে ঠিক করতে। ফিটার মিস্ত্রির কাজের কলা কৌশল তার জানা নেই এবং এ ধরনের খাটুনির কাজেও সে অভ্যস্ত নয়, কিন্তু তা সত্ত্বেও সে আর সকলের সঙ্গে রেঞ্জ সাঁড়াশি বাগিয়ে ধরে কত যে হাজার হাজার মরচে ধরা বল্টু সেঁটেছে তা মনে নেই পাভেলের। হেমন্তের শেষ দিকে ট্রেনটা এলো তার নিজের জায়গায় এবং রেল কারখানায় আবার 150 জন কাজের লোকের সংখ্যা বাড়ল। এরপর থেকে আনার ওখানে পাভেল আগের চেয়ে বেশি যেত। তার কপালের ওপর কুঁচকে থাকা চামড়াটা মসৃণ হয়ে এসছে, তার সংক্রামক হাসির শব্দ আবার শোনা যাচ্ছে। রেল কারখানার গম্ভীর মুখ বন্ধুর দল আবার আগেকার মতোই পাভেলকে ঘিরে জড়ো হতে শুরু করেছে। অতীত দিনের সংগ্রামের কথা, দেশের বুকের উপর চেপে বসা মাথায় রাজার মুকুট পরা সেই রাক্ষসটাকে উৎখাত করার জন্য শেকলে বাঁধা বিদ্রোহী রাশিয়ার চাষিদের নানান চেষ্টার কাহিনী, স্তেপান রাজিন আর পুগাচভের অভ্যুত্থানের বর্ণনা পাভেলের কাছ থেকে শুনত তারা। একদিন সন্ধ্যের দিকে আনার ওখানে যখন অন্য দিনের চেয়ে বেশি সংখ্যায় ছেলেমেয়েরা এসে জড়ো হয়েছে, তখন পাভেল ঘোষণা করলো সিগারেট খাওয়া ছেড়ে দেবে সে। এই অস্বাস্থ্যকর বদ অভ্যাসটিতে বলতে গেলে শিশু বয়স থেকেই সে অভ্যস্ত। আমি আর সিগারেট খাবো না, অনমনীয় একটা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করলো সে। ব্যাপারটা ঘটেছিল অত্যন্ত অপ্রত্যাশিতভাবে। উপস্থিত একজন তরুণ বলেছিল যে অভ্যেস, যেমন ধরা যাক সিগারেট খাওয়ার অভ্যেস, ইচ্ছাশক্তির চেয়েও জোরালো। মতভেদ দেখা দিল। প্রথমে এই ইলেকট্রিশিয়ানটি কিছু বলেনি, কিন্তু তালিয়া তার মতামত জিজ্ঞেস করাতে সে শেষ পর্যন্ত তর্কের মধ্যে ভিড়ে গেল। মানুষই তার অভ্যেসকে নিয়ন্ত্রিত করে, উল্টোটা তো নয়। উল্টোটাই যদি হতো তাহলে কি হতো? দিব্যি বলেছ তো কথাটি, এক কোণ থেকে বলে উঠল শ্বেতায়েব। বড় বড় কথা বলতে ভালোবাসে কোর্চাকিন, কিন্তু এই জ্ঞানগর্ভ সিদ্ধান্তটি ও নিজে কাজে লাগায় না কেন? ও তো সিগারেট খায় নাকি? ও জানে যে ওটা একটা অতি বাজে অভ্যেস, অবশ্যই জানে, কিন্তু অভ্যেসটা ছেড়ে দেবার মতো মনের জোর ওর নেই। তারপর গলার স্বরটা বদলে কঠিন অবজ্ঞার সঙ্গে বলল, হয়তো অল্পদিন আগে ও আমাদের পড়াশোনার আলোচনা বৈঠকে সংস্কৃতির প্রসারে ভারী ব্যস্ত ছিল, কিন্তু তাতে কি ওর বিশ্রী গালাগাল দেওয়াটা আটকে ছিল? পাফকাকে যারা জানে তারা সকলেই স্বীকার করবে যে ও খুব ঘন ঘন গালাগাল করে না বটে, কিন্তু যখন করে তখন আর নিজেকে সামলাতে পারে না। নিজে সাধু হওয়ার চেয়ে অন্যের কাছে বক্তৃতা ঝাড়াটা ঢের সোজা। কিছুক্ষণের জন্য একটা থমথমে নিস্তব্ধতা নেমে এলো। শ্বেতায়েবের গলায় তীক্ষ্ণতায় একটা আশঙ্কার ভাব নেমে এলো যারা জড়ো হয়েছে তাদের সকলের মনে। কোর্চাকিন সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না। ঠোঁট দুটোর ফাঁক থেকে ধীরে ধীরে সিগারেটটা সরিয়ে নিয়ে শান্ত স্বরে সে বলল, আমি আর সিগারেট খাবো না। তারপর কিছুক্ষণ থেমে সে বলল, দিনকার কথা শুনে যতটা নয় তার চেয়েও বেশি আমার নিজের জন্যই আমি এই অভ্যেসটা ছেড়ে দিচ্ছি। যে মানুষ একটা বদ অভ্যেস ছাড়তে পারে না সে কোনো কাজের নয়।
এবার শুধু ওই গালপাড়াটার দিকে নজর দিতে হবে। আমি জানি এই নিতান্ত লজ্জাকর অভ্যেসটা আমি ঠিক মতো কাটিয়ে উঠতে পারিনি, কিন্তু এমনকি দিনকাও স্বীকার করেছে যে খুব ঘন ঘন খারাপ কথা ও আমাকে বলতে শোনেনি। সিগারেট খাওয়াটা বন্ধ করার চেয়ে মুখ দিয়ে একটা খারাপ কথা বেরিয়ে আসাটা বন্ধ করা বেশি কঠিন। সুতরাং এই মুহূর্তে আমি ওই বদভ্যাসটিও ছেড়ে দেবার কথাটা সঠিক বলতে পারছি না, তবে ছেড়ে দেব নিশ্চয়ই। বরফ পড়া শুরু হবার ঠিক আগে নদীর স্রোত বেয়ে নেমে আসা জ্বালানি কাঠের স্তূপ জমে ওঠা মোহনাটার মুখ একদম আটকে দিল। তারপরেই শেষ হেমন্তের বন্যা এসে জলের তোড়ে সেই অতি প্রয়োজনীয় জ্বালানি কাঠের স্তূপ এলোমেলো করে দিয়ে ভাসিয়ে দিয়ে গেল। আরেকবার সোলোমেনকো তার কাজের লোকজনদের কাজে লাগালো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। এবারকার কাজটা হচ্ছে ওই মহামূল্যবান জ্বালানি কাঠকে বাঁচানো। সেই সময় বিশ্রী রকম ঠান্ডা লেগে কয়েকদিন থেকে ভুগছিল পাভেল, কিন্তু অন্য সকলের পেছনে পড়ে থাকবার ইচ্ছে আদৌ ছিল না তার। 1 সপ্তাহ লেগে গেল নদীর ধারে ধারে জ্বালানি কাঠের স্তূপ জড়ো করে তুলতে। ততদিন পর্যন্ত সে তার ঠান্ডা লাগার কথাটা চেপে গিয়েছিল। এতদিন শত্রুটা তার দেহের মধ্যে প্রচ্ছন্ন হয়ে মিশেছিল। বরফের মতো ঠান্ডা জলে হেমন্তের কনকনে ভিজে হাওয়ায় সেই শত্রুটা চাড়া দিয়ে উঠল। ভীষণভাবে জ্বরে পড়ে গেল পাভেল। 2 সপ্তাহ ধরে কঠিন গিঁটেবাতের যন্ত্রণায় সারা শরীরটা যেন তার ছিঁড়ে খুঁড়ে গেল। হাসপাতাল থেকে ছাড়া পাবার পর কারখানায় এসে 22 যন্ত্রটা চালাবার সময় খাড়া হয়ে দাঁড়াবার জন্য পাভেলকে বেঞ্চটা শক্ত হাতে ধরে থাকতে হতো। সর্দার মিস্ত্রি তার দিকে তাকিয়ে তাকিয়ে বিষণ্ণভাবে মাথা নাড়ত। কিছুদিন বাদে শ্রমিকদের চিকিৎসা বিভাগের ডাক্তারেরা তাকে কাজের অনুপযুক্ত বলে ঘোষণা করল। কারখানা থেকে মাইনে খালাস দিয়ে দেওয়া হলো তাকে, এবং যাতে সে অবসরভোগীর মাসোহারা পায় তার জন্য সুপারিশপত্র দেওয়া হলো। অত্যন্ত বিরক্তির সঙ্গে সে অবশ্য এটা নিতে গররাজি হয়েছিল। ভারী মন নিয়ে রেল কারখানার কাজ ছেড়ে এলো সে। লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে হেঁটে বেড়ায়, কিন্তু প্রত্যেকবার পা ফেলার সঙ্গে দারুণ যন্ত্রণা হতে থাকে। মায়ের কাছ থেকে কতগুলো চিঠি এসেছে, বাড়িতে একবার যাবার জন্য লিখেছে মা, কিন্তু যতবার মায়ের কথা ভাবে ততবারই সেবারকার বিদায় নেবার সময় মার শেষ কথাগুলো মনে পড়ে যায়। তুই তো অসুখে ভুগে কাবু না হয়ে পড়লে আমার কাছে আসিস নি। প্রাদেশিক কমিটি থেকে তাকে তার কমসমল কার্ড আর পার্টি সভ্যভুক্তির কার্ড দুখানা দিয়ে দেওয়া হলো। বিচ্ছেদের কষ্টটা এড়াবার জন্য বিদায় নেবার আগে বন্ধুদের সঙ্গে যতটা কম দেখা করা সম্ভব তাই করল। বিশেষ কাউকে না জানিয়ে শহর ছেড়ে চলে গেল মার কাছে। বৃদ্ধা 2 সপ্তাহ ধরে তার ফোলা পা দুটোয় সেঁক দিল আর মালিশ করল। তারপর 1 মাস বাদে লাঠির সাহায্য ছাড়াই চলে হেঁটে বেড়াতে লাগলো পাভেল। আরেকবার আনন্দে মন ভরে উঠল তার। আসন্ন সন্ধ্যার অন্ধকার কেটে গিয়ে নতুন দিনের আলো ফুটছে। আরেকবার ট্রেনটা তাকে এনে পৌঁছে দিল প্রাদেশিক কেন্দ্রে। 3 দিন বাদে সেখানকার সাংগঠনিক বিভাগ তার হাতে একটা কাগজ তুলে দিল। আঞ্চলিক সামরিক বিভাগকে তাতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাকে সামরিক শিক্ষার্থীদের কোনো একটা দলের রাজনীতির কর্মী হিসেবে কাজে লাগানো হয়। আরো 1 সপ্তাহ বাদে পাভেল তুষারাচ্ছন্ন একটা ছোট্ট শহরে এসে পৌঁছল 2 নম্বর পল্টনের সামরিক কমিশনার হিসেবে। কমসমলের আঞ্চলিক কমিটিও তার উপরে একটা কাজের ভার দিয়েছিল, এখানকার ছড়িয়ে পড়া কমসমল সভ্যদের জড়ো করে স্থানীয় একটা তরুণ সংগঠন গড়ে তোলার কাজ। এইভাবে তার জীবনের নতুন পদক্ষেপ শুরু হলো। বাইরে দম আটকানো গরম। কার্যনির্বাহক সমিতির সভাপতির ঘরের খোলা জানলাটার ফাঁকে একটা চেরি গাছের ডাল ভেতরে উঁকি দিয়েছে। রাস্তার ওপারে পুলিশ গির্জাটার গথিক ধাঁচের ঘণ্টাঘরের ওপরে সোনালি ক্রসটা রোদে জ্বলজ্বল করছে। জানালার সামনে নিচের আঙিনায় খাবারের খোঁজে ভারী ব্যস্ত ছোট্ট আর চারপাশের ঘাসের মতোই সবুজ রঙের সদ্য পালক গজানো রাজহাঁসের বাচ্চাগুলো। কার্যনির্বাহক কমিটির এই বাড়িটা দেখাশোনা করে যে তারই সম্পত্তি এগুলো। কার্যনির্বাহক কমিটির সভাপতি এইমাত্র যে রিপোর্টটা পেয়েছে সেটা পড়ে শেষ করলো। মুখের ওপর দিয়ে একটা ছায়া খেলে গেল তার। লম্বা ঘন চুলের ফাঁকে আঙুল চালাতে চালাতে থেমে গেল একখানা বিরাট থাবাওয়ালা গিটে পড়া হাত। বেরেজদাব কার্যনির্বাহী কমিটির সম্পাদক নিকোলাই নিকোলাভিচ লিসিৎসিনের বয়স
মোটে 24 বছর। কিন্তু তার সহযোগী কর্মীদের মধ্যে কিংবা স্থানীয় পার্টি কর্মীদের মধ্যে কেউই যেন বিশ্বাস করতে চায় না কথাটা। লম্বা চওড়া জোয়ান মানুষটার গম্ভীর আর মাঝে মাঝে ভয়ানক রকম রাশভারী চেহারাটা দেখে তার বয়স অন্তত 35 বছর বলে মনে হয়। বলিষ্ঠ শরীরখানা তার, মোটা ঘাড়ের ওপর বিরাট মাথাটা দৃঢ়ভাবে বসানো, কটা চোখের তীব্র চাউনিতে ইস্পাত কঠিন উজ্জ্বলতা, শক্ত চোয়াল দেখলে বোঝা যায় অত্যন্ত কর্মঠ প্রকৃতির লোক। পরনে তার পায়ের দিকে চামড়ার বেড় লাগানো নীল রঙের পাতলুন এবং খানিকটা বেমানানভাবে বাঁ দিকে বুক পকেটের উপরে অর্ডার অফ রেড ব্যানার মেডেল আটকানো ধূসর রঙের কুর্তা। তার বাবা আর ঠাকুরদার মতোই লিসিত সিনও বলতে গেলে ছেলেবেলা থেকেই ছিল ধাতুর কাজের কারিগর। অক্টোবর বিপ্লবের আগেই সে তুলা শহরের কামান তৈরির কারখানায় একটা লেদ যন্ত্র পরিচালনা করেছে। হেমন্তের সেই রাত্রিরে, যেদিন এই কামান কারিগরটি কাঁধে রাইফেল ঝুলিয়ে নিয়ে শ্রমিকের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে যায়, সেদিন থেকে সে ঘটনার ঘূর্ণিজালে জড়িয়ে গেছে। বিপ্লবের আর পার্টির ডাকে কলিয়া লিসিত সিন একটা সংগ্রামের কেন্দ্র থেকে আরেকটা সংগ্রামের কেন্দ্রে ঘুরে ঘুরে বেরিয়েছে। সাধারণ একজন লাল ফৌজের পদাতিক সৈন্য থেকে অত্যন্ত গৌরবজনক বীরত্ব দেখিয়ে সে উঠে এসেছে পুরো একটা প্রাদেশিক সৈন্যবাহিনীর অধিনায়ক এবং কমিশারের পদে। যুদ্ধের আগুন আর কামানের আওয়াজ আজ অতীতের ঘটনা। নিকোলাই লিসিত সিন এখন সীমান্ত অঞ্চলের একটা জেলায় কাজ করছে। শান্ত আর নির্দিষ্ট গতিতে এখানে বয়ে চলেছে জীবনের স্রোত। কার্যনির্বাহক কমিটির সম্পাদক ইদানিং তার দপ্তরে বসে বসে ফসল সংক্রান্ত রিপোর্ট পড়ে রাত্রির পর রাত্রি অনেকক্ষণ জেগে কাটায়। এখন অবশ্য যে রিপোর্টটা সে পড়ছে সেটা অব্যবহৃত অতীতের স্মৃতি জাগিয়ে তুলল তার মনে। এটা একটা সাবধানতা সূচক খবর, টেলিগ্রাফের সংক্ষিপ্ত ভাষায় লেখা। বিশেষ গোপনীয়, বেরেজদব কার্যনির্বাহক কমিটির সভাপতি লিসিত সিনকে জানানো যাচ্ছে, সীমান্ত এলাকায় ইদানিং পুলিশদের বিশেষ কর্মতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সীমান্ত জেলাগুলিতে সন্ত্রাস সৃষ্টি করার জন্য পুলিশরা সীমানা ডিঙিয়ে বড় রকমের একটা দল পাঠাবার চেষ্টা করছে। প্রতিরোধের ব্যবস্থা করুন। সংগৃহীত খাজনা শুদ্ধ দামি দামি সমস্ত জিনিসপত্র প্রাদেশিক কেন্দ্রে পাঠিয়ে দেবার জন্য রাজস্ব বিভাগের কাছে প্রস্তাব করুন। জেলা কার্যনির্বাহক কমিটির এই দপ্তর বাড়িটায় কেউ ঢুকলে তাকে এই জানালাটার কাছ থেকে লিসিত সিন দেখতে পায়। মুখ ঘুরিয়ে তাকাতেই সে সামনের বারান্দাটায় পাভেল কোরচাগিনকে দেখতে পেল এবং এক মুহূর্ত পরেই তার দরজার উপরে ঠুকঠাক শব্দ উঠল। পাভেলের সঙ্গে কর্মর্দন করার পর লিসিত সিন বলল, বসো, কথা আছে তোমার সঙ্গে। পুরো 1 ঘন্টা ধরে দপ্তর ঘরে নিভৃতে বসে কথাবার্তা বলল দুজনে। পাভেল যখন দপ্তর বাড়ি থেকে বেরিয়ে এলো তখন দুপুর 12টা। বাইরে বেরোতেই লিসিত সিনের ছোট্ট বোনটি বাগানের দিক থেকে ছুটে এলো তার কাছে। ভীরু স্বভাবের বাচ্চা মেয়েটা তার বয়সের তুলনায় দারুণ গম্ভীর। কোরচাগিনকে দেখেই সে সব সময় খুশির হাসি হাসে। পাভেল তার নামটা ছোট করে নিয়ে তাকে আদর করে আনিউৎকা বলে ডাকে। এবারও পাভেলকে দেখে সে তার কপালের ওপর এসে পড়া ছাঁটা চুলের একটা গোছা আলগোছে ছড়িয়ে দিয়ে সলজ্জ খুশির হাসি হাসল। কলিয়া খুব ব্যস্ত নাকি? জিজ্ঞেস করলো সে। মারিয়া মিখাইলোভনা অনেকক্ষণ থেকে তার খাবার তৈরি করে বসে আছে। ভেতরে চলে যাও আনিউৎকা, ও একাই আছে। পরের দিন ভোরের আলো ফোটার অনেক আগে 3টে গাড়ি এসে থামলো কার্যনির্বাহক কমিটির বাড়িটার সামনে। হৃষ্টপুষ্ট কতগুলো ঘোড়া জোড়া আছে গাড়িগুলোর সঙ্গে। গাড়িগুলোর সঙ্গে যে কয়েকজন লোক ছিল তারা নিচু গলায় কয়েকটা কথা বলা বলি করলো। তারপর রাজস্ব বিভাগের ঘর থেকে গোটা কতক শিলমোহর করা বস্তা বের করে এনে গাড়িতে চাপানো হলো এবং কয়েক মিনিট বাদে বড় রাস্তার বুক বেয়ে মিলিয়ে গেল চাকার ঘর ঘর শব্দ। এই গাড়িগুলো কোরচাগিনের নেতৃত্বে ছোট একটা শান্তি দল পাহারা দিয়ে নিয়ে চলেছে। 25 মাইল রাস্তা, তার মধ্যে প্রায় 16 মাইল পথ বনের মধ্যে দিয়ে গেছে। তারা নিরাপদে পার হয়ে এলো এবং দামি জিনিসগুলো পৌঁছে গেল রাজস্ব বিভাগের প্রাদেশিক কেন্দ্রের সিন্ধুতে। এর কয়েকদিন বাদে সীমান্তের দিক থেকে একজন ঘোড়সওয়ার দারুণ জোরে ঘোড়া হাঁকিয়ে এসে ঢুকলো বেরেজদব শহরে। তার ঘোড়ার মুখে ফেনা জমে উঠেছে। রাস্তা দিয়ে ছুটে চলার সময় পথের ধারের আড্ডাবাজ স্থানীয় লোকেরা বিস্মিত চোখে
তার পেছনে তাকিয়ে রইল। কার্যনির্বাহক কমিটির বাড়িটির দেউড়িতে এসে ঘোড়সওয়ারটি লাফিয়ে নেমে পড়ল মাটিতে। এক হাতে তার তলোয়ারটা চেপে ধরে ভারী বুটের আওয়াজ তুলে সামনের সিঁড়ি বেয়ে উঠে গেল। দুর্ভাবনায় ভ্রুকুঞ্চিত কপালে লিসিত সিং তার হাত থেকে চিঠিখানা নিয়ে খামের ওপরে সই করে দিল। চিঠিখানা পৌঁছে দিয়েই সীমান্ত প্রহরীটি সঙ্গে সঙ্গে ঘোড়ায় চেপে প্রাণীটাকে একটুও বিশ্রামের অবকাশ না দিয়ে তলপেটে পায়ের গুঁতো মেরে জোরে হাঁকিয়ে চলে গেল যেদিক থেকে এসেছিল সেই দিকে। লিসিত সিং তৎক্ষণাৎ পড়ল চিঠিখানা এবং সে ছাড়া আর কেউ জানল না কি লেখা ছিল তাতে। কিন্তু কখন কোন ঘটনা পাকিয়ে উঠছে সেদিকে টনটনে নজর আছে শহরবাসীদের। এখানকার প্রতি ৩ জন ছোট ব্যবসাদারের মধ্যে 2 জনই ছোটখাটো রকম বেআইনি মাল আমদানি রপ্তানি করে থাকে। এই কারবার করতে করতে তাদের এমন একটা সহজাত প্রবৃত্তি গড়ে উঠেছে যাতে কোথাও কোনো বিপদ আসন্ন হয়ে উঠলে সেটা তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারে। ফৌজি শিক্ষা ছাউনির সদর দপ্তরের দিকে দ্রুত হেঁটে চলেছে 2 জন মানুষ রাস্তার পাশে বাঁধানো পথটুকুর উপর দিয়ে। এদের একজন পাভেল কোরচাগিন, তার কোমরে রিভলভার ঝুলছে, কিন্তু তা দেখে পথচারী দর্শকদের মনে বিস্ময় জাগল না, কারণ ওটা তার অভ্যেস। কিন্তু দ্বিতীয়জন পার্টি কমিটির সম্পাদক ত্রফিমভ, তার কোমরে যে রিভলভার বাঁধা সেটাই কেমন যেন দুর্লক্ষণ বলে মনে হলো। কয়েক মিনিট বাদে কাঁধে বেয়োনেট সাঁটা রাইফেল ঝুলিয়ে সদর দপ্তর থেকে বেরিয়ে পড়ল 10-12 লোক। চৌমাথার মোড়ে ময়দা কলের বাড়িটার কাছে দ্রুত পায়ে কুচকাওয়াজ করে এলো তারা। পার্টি কমিটির দপ্তরে স্থানীয় কমিউনিস্ট পার্টি এবং কমসমল সভ্যদের বাকি সবাইকে হাতিয়ার বিলি করে দেওয়া হলো। কার্যনির্বাহক কমিটির সভাপতি ঘোড়া হাঁকিয়ে বেরিয়ে গেল। তার মাথায় কসাক টুপি, কোমরবন্ধনীতে ঝুলছে তার চিরাচরিত রীতি অনুযায়ী মোজার পিস্তলটা। স্পষ্টই বোঝা যাচ্ছে কিছু একটা ব্যাপার ঘটছে। বড় ময়দানটা আর আশেপাশের রাস্তাগুলো নির্জন হয়ে গেল। জনপ্রাণীও চোখে পড়ে না কোথাও। চোখের পলকে ছোট্ট ছোট্ট দোকানঘরগুলোর দরজায় বিরাট আকারের মধ্যযুগীয় কুলুপ পড়ে গেল আর জানালার উপরে হুড়কো আটকে সার্সি বন্ধ করে দেওয়া হলো। শুধু নির্ভীক মুরগি আর শুয়োরগুলো গরমের জ্বালায় বাইরে জঞ্জালের স্তূপ খুঁড়ে চলেছে। শহরের প্রান্তে বাগানগুলোর আড়ালে আড়ালে মোতায়েন করে দেওয়া হলো যারা চারিদিকে নজর রাখবে তাদের। যেখান থেকে ফাঁকা মাঠগুলো আর দূরে মিলিয়ে যাওয়া সোজা রাস্তার ফালিটুকু তারা বেশ ভালো রকম দেখতে পাচ্ছে। লিসিত সিনের কাছে ওই চিঠিতে যে খবরটা এসেছিল তা খুব সংক্ষিপ্ত। গত রাতে পদ্দুপসি এলাকায় একটা সংঘর্ষের পর প্রায় 100 জন বলশেভিক বিরোধী ঘোড়সওয়ার সৈন্য 2টো হালকা মেশিন গান নিয়ে সোভিয়েত অঞ্চলে ঢুকে পড়েছে। যথাযোগ্য প্রতিরোধের ব্যবস্থা করুন। ঘোড়সওয়ার দলটা কোন দিকে গেছে তার চিহ্নটা স্লাতুভার বন পর্যন্ত গিয়ে হারিয়ে গেছে। দলটাকে খুঁজে বের করার জন্য লাল ফৌজের একটা কসাক বাহিনীকে পাঠানো হয়েছে। আজকের মধ্যে কোনো এক সময় সেই কসাক বাহিনী বেরেজদভের মধ্যে দিয়েই যাবে। এদের শত্রু বলে ভুল করবেন না। গাভরিলভ, স্বতন্ত্র সীমান্তরক্ষী ফৌজের কমান্ডার। ঘণ্টাখানেকও কাটেনি শহরমুখ সড়কটার উপর একজন ঘোড়সওয়ার দেখা দিল। তার প্রায় আধ মাইল পেছন পেছন একদল ঘোড়সওয়ার এগিয়ে আসছে। পাভেল কোরচাগিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের চলাফেরা লক্ষ্য করছে। সামনের দিকে যে ঘোড়সওয়ারটি একা এগিয়ে আসছে সে লাল ফৌজের 7 নম্বর কসাক বাহিনীর লোক। শত্রুপক্ষের ঘাঁটি সম্বন্ধে খোঁজ নেবার কাজে বেরিয়েছে, কিন্তু এই ধরনের কাজে সে এখনো আনাড়ি। তাই যথেষ্ট সাবধানতার সঙ্গে সে এগোচ্ছে বটে, কিন্তু পথের ধারের বাগানের আড়ালে চারিদিকে নজর রাখার জন্য যারা মোতায়েন আছে তাদের অস্তিত্ব সম্বন্ধে আন্দাজ করে উঠতে পারেনি সে। সেটা সে বুঝে ওঠার আগেই গাছগাছালের আড়াল থেকে সশস্ত্র লোকের দল রাস্তায় বেরিয়ে এসে ঘিরে ফেলেছে তাকে। এদের কর্তার উপরে কমসমলের চিহ্ন দেখে বোকার মতো হাসল সে। সংক্ষেপে সমস্ত ব্যাপারটা বলে নিয়ে ঘোড়ার মুখ ঘুরিয়ে সে দ্রুত ফিরে গেল পেছনের ঘোড়সওয়ার দলটার দিকে। তারা ততক্ষণে দুলকি চালে এগিয়ে আসছে। পাহারার কাজে যারা আছে তারা লাল ফৌজের কসাক বাহিনীটাকে এগিয়ে নিয়ে যেতে দিয়ে ফের বাগানের মধ্যে ঢুকে পাহারাদারির কাজে লেগে গেল। কয়েকটা উদ্বিগ্ন দিন কেটে যাবার পর লিসিত সিং খবর পেল যে ওই ঘোড়সওয়ার দলটির ওপরে যে অন্তর্ঘাতী কাজগুলো করার ভার ছিল সেগুলো তারা করে উঠতে পারেনি। লাল ফৌজের ঘোড়সওয়ার বাহিনীর কাছ থেকে তারা খেয়ে
অল্প কয়েকদিনের মধ্যে তাদের সীমান্তের বেড়া ডিঙিয়ে ওপারে পালাতে হয়েছে। মুষ্টিমেয় জনকতক বলশেভিক, সংখ্যায় তারা মোটে 19 জন, এই জেলায় নতুন সোভিয়েত জীবন গড়ে তোলার কাজে উৎসাহের সঙ্গে উঠে পড়ে লেগে গেল। ব্যবস্থাপনার দিক থেকে এলাকাটা নতুন, সুতরাং সমস্ত কিছুই একেবারে গোড়া থেকে গড়ে তোলা দরকার। তাছাড়া সীমান্তের কাছাকাছি হবার ফলে প্রত্যেকের তরফ থেকে সদা সতর্ক প্রহরার দিকে নজর রাখার দরকার পড়ল। লিসিৎসিন, ত্রফিমভ, কোরচাগিন আর সক্রিয় কর্মীদের নিয়ে যে ছোট দলটি তারা গড়ে তুলেছে, তাদের প্রত্যেককেই সকাল থেকে সন্ধে পর্যন্ত সারা দিন খাটতে হয়। সোভিয়েত সংগঠনগুলির পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হয়, ডাকাতগুলোকে রুখবার জন্য লড়তে হয়, সাংস্কৃতিক কাজকর্মের সংগঠন গড়ে তুলতে হয়, বেআইনি মাল আমদানি রপ্তানি বন্ধ করার ব্যবস্থা করতে হয়, প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য পার্টির এবং কমসোমলের যেসব কাজের দায়িত্ব আছে তা ছাড়াও এগুলো তাদের উপরি কাজ। ঘোড়ার জিন থেকে লেখার ডেস্কে, আর ডেস্ক থেকে ময়দানে, যেখানে তরুণ সামরিক শিক্ষার্থীরা ধৈর্যের সঙ্গে কুচকাওয়াজ করে চলেছে, ঘোরাঘুরি করার পর ক্লাবে আর স্কুলে যেতে হয় এবং তারপর আবার 2-3টে কমিটির সভায় হাজির থাকতে হয়। এই হচ্ছে 2 নম্বর পল্টনের সামরিক কমিশনের দৈনিক কাজের তালিকা। রাত্রিগুলো তার প্রায়ই ঘোড়ার পিঠে চেপেই কাটে। মোজার পিস্তলটি কোমরে বেঁধে নেয়, রাত্রির নিস্তব্ধতা চিরে তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, থামো, কে যায়? আর সীমান্তের ওপার থেকে বেআইনিভাবে চালান দেওয়া মালে বোঝাই দ্রুতগতি একটা গাড়ির শব্দ দূরে মিলিয়ে যায়। বেরেজদাভের জেলা কমসোমল কমিটিতে আছে পাবেল কোরচাগিন, লিদা পলেভিক, ভলগাপারের মেয়ে, নীলচে কালো চোখ, মহিলা বিভাগের নেত্রী, আর জেনকা রাজভালিকিন, লম্বা সুন্দর চেহারার তরুণ। মাত্র অল্প কিছুদিন আগে সে ছিল উঁচু ক্লাসের ছাত্র। লোমহর্ষক অ্যাডভেঞ্চারের গল্পের প্রতি রাজভালিকিনের একটা দুর্বলতা আছে। শার্লক হোমস আর লুই বুসেনার সম্বন্ধে সে একজন বিশেষজ্ঞ। ইতিমধ্যে সে পার্টির জেলা কমিটির দপ্তর ম্যানেজার ছিল এবং মাত্র 4 মাস আগে কমসোমলে যোগ দিলেও তরুণদের কাছে সে নিজেকে একজন পুরনো বলশেভিক বলে জাহির করত। বেশ খানিকটা ইতস্তত করার পর প্রাদেশিক কমিটি তাকে বেরেজদেবে পাঠিয়েছিল রাজনৈতিক শিক্ষার কাজের ভার নেবার জন্য, একমাত্র এই কারণে যে আর কাউকে পাঠাবার মতো পাওয়া যায়নি।